শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও, যারা ঈমানের পথ অবলম্বন করেছে, তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার ৮ আগস্ট ২৪ শ্রাবণ এবং ফার্সি ১৭ মোরতাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত ৮টা ২৩ মিনিটে, ভারত সময় রাত ৭টা ৫৩ মিনিটে এবং তেহরান সময় বিকেল ৬টা ৫৩ মিনিটে। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১,৬০০ কিলোহার্টজে এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে ৯,৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন নতুন করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা সৃষ্টির ইসরায়েলি ষড়যন্ত্রের নেপথ্য কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান গণটিকা কর্মসূচিতেও সরকার দলীয়করণ করেছে বলে বিএনপি মহাসচিবের অভিযোগ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। বৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা।
পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ বাহজাত রহমতুল্লাহ আলাইহের জীবন ও কর্ম নিয়ে বিশেষ আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানি রাষ্ট্রদূতের মন্তব্য। ইসরায়েলের যে কোনো আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ প্রস্তুত, 2006 সালের যুদ্ধের বার্ষিকীতে সাইয়েদ হাসান নাসরুল্লাহর প্রত্যয়। বাংলাদেশে করোনা সংক্রমণে আরও 241 জনের মৃত্যু। 11 আগস্ট থেকে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানালেন মন্ত্রী। এবং ভারতের ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচারের কারণে মানুষ তৃণমূলপন্থী হয়ে যাচ্ছে বলে তৃণমূল নেতা ফিরাদ হাকিমের মন্তব্য। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানল ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করার জন্য ইহুদিবাদী ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোকে অনুতপ্ত হতে হবে, একথা বলেছেন ফ্রান্সের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাহরাম কাসেমি। ওমান সাগরের উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করে ইসরায়েল, ব্রিটেন ও আমেরিকা যে বক্তব্য বিবৃতি দিচ্ছে তারও নিন্দা জানান ইরানি রাষ্ট্রদূত। কোনো ধরনের বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা ইরানকে দায়ী করে বক্তব্য দিচ্ছে, তবে তেহরান জোরালো ভাষায় এসব অভিযোগ নাকচ করেছে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ আরও উস্কানিমূলক বক্তব্য দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাতে তারা প্রস্তুত। বাহরাম কাসেমি বলেন, পারস্য উপসাগরের উত্তর উপকূল জুড়ে ইরান অবস্থিত এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করেছে হাজার বছরের সভ্যতার অধিকারী ইরান। ওমান সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে হামলায় ইরানের জড়িত থাকার যে প্রমাণ তুলে ধরা হয়েছে তাকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভান্সি এক টুইটার বার্তায় কথিত ওই প্রমাণকে ভুয়া বলে মন্তব্য করেছেন। রাভান্সির টুইটার বার্তায় বলা হয়েছে, ইসরায়েল ও তার মিত্ররা পারস্য উপসাগরীয় অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার ব্যাপারে জাল তথ্য উপস্থাপন করেছিল। আমরা এই প্রচেষ্টা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করছি। গত সপ্তাহে আরব সাগরের ওমান উপকূলের কাছে ইসরায়েলি মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। ব্রিটিশ সরকার গতকাল দাবি করেছিল, ইসরায়েলি তেল ট্যাঙ্কারে শাহেদ 136 ড্রোন দিয়ে হামলা চালানোর প্রমাণ পাওয়া গেছে এবং এই ড্রোনটি কেবল ইরানে তৈরি হয়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ হলে যেহেতু হিজবুল্লাহর বিজয় নিশ্চিত, তাই এ ব্যাপারে প্রতিরোধ যোদ্ধাদের কোনো ভয়ও নেই। 2006 সালের 33 দিনব্যাপী যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি হিজবুল্লাহ যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে এ বক্তব্য দেন। সাইয়েদ নাসরুল্লাহ তার ভাষণে বলেন, হিজবুল্লাহ যোদ্ধারা যেমন ইহুদিবাদী শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত, তেমনি তাদের অস্ত্র ভাণ্ডারও অত্যাধুনিক সমরাস্ত্রে সমৃদ্ধ। তিনি বলেন, 15 বছর আগের তুলনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখনও অনেক বেশি সমৃদ্ধ এবং এই সংগঠনের কাছে এমন নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, গত 15 বছরে তেল আবিব লেবাননের মাটিতে হামলা চালানোর দুঃসাহস দেখায়নি। হিজবুল্লাহ নেতা বলেন, তার সংগঠনের সামরিক শক্তি এতদিন ইসরায়েলকে লেবাননে হামলা চালানো থেকে বিরত রেখেছে।
আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা সংক্রমণে গত 24 ঘণ্টায় আরও 241 জনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধ আগামী 11 আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি। বাংলাদেশে করোনা সংক্রমণে আজ রোববার সকাল 8টা পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় আরও 241 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে 10,299 জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগী বেড়েছে। তবে পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার আগের দিনের চেয়ে কম পাওয়া গেছে। গত 24 ঘন্টায় মোট 42,300 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 24.52%। আগের দিনে 261 জনের মৃত্যু হয়েছিল, আর নতুন রোগী শনাক্ত হয়েছিল 8,136 জন। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় চলমান কঠোর বিধিনিষেধ আগামী 11 আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, গত কদিনে যদিও শনাক্তের হার কমেছে, কিন্তু মৃত্যুর হার 200-র ওপরে আছে। সে বিষয়ে অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। আগের ঘোষণা অনুযায়ী 11 আগস্ট থেকে অফিস, আদালত এবং দোকানপাট খুলে দেওয়া হবে। সেদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। তবে করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে ঢাকা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণপ্রতারণা শুরু করেছে। চরম অব্যবস্থাপনা এবং দলীয়করণের কারণে এই লোক দেখানো গণটিকা অভিযান তার ভাষায় গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে। আজ দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারকে দলীয়করণের প্রক্রিয়া থেকে বেরিয়ে এসে সর্বজনীন টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান মির্জা ফখরুল। ভারতের রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি নেতা মনোজ ঝা সংসদের বর্ষাকালীন অধিবেশনের সময়সীমা বাড়িয়ে পেগাসাস ইস্যুতে আলোচনা করার দাবি জানিয়েছেন। তিনি আজ গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই দাবি করেন। ভারতে ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে আড়ি পাতার অভিযোগকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আরজেডি নেতা মনোজ ঝা বলেন, পেগাসাস গুপ্তচর বৃত্তি মামলায় সংসদে অচলাবস্থার অবসান ঘটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ করা এবং নষ্ট হয়ে যাওয়া সময়ের পরিবর্তে সংসদের বর্ষাকালীন অধিবেশনের সময়সীমা বাড়ানো উচিত। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেসের উপর যত বেশি অত্যাচার করা হচ্ছে, মানুষ তত বেশি তৃণমূলপন্থী হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। হামলার শিকার ও গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে তিনি আজ ওই মন্তব্য করেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ত্রিপুরায় আমরা যত অত্যাচারিত হচ্ছি, মানুষ তত বেশি তৃণমূলপন্থী হয়ে যাচ্ছে। বিজেপি শাসিত ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে তৃণমূল নেতা নেত্রীরা হামলা শিকার ও পরবর্তীতে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম আজ রোববার ওই মন্তব্য করেন। এখানে যারা কুমিরের কান্না করেন যে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই, তারা প্রকৃত গণতন্ত্র দেখিয়ে দিচ্ছেন ত্রিপুরায়, যেখানে বিরোধীদের মায়েরে তাদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরাতে আমরা আক্রান্ত হয়েছি,
গ্রেপ্তার হচ্ছি, অত্যাচারিত হচ্ছি, কিন্তু ত্রিপুরার মানুষ তত বেশি তৃণমূলপন্থী হয়ে যাচ্ছে। ত্রিপুরায় তৃণমূল নেতা নেত্রীদের গ্রেপ্তার করাকে কেন্দ্র করে সেখানকার খোয়াই থানায় আজ উত্তেজনা সৃষ্টি হয়। আজ এমপিকে কালো পতাকা দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এর পাশাপাশি গো ব্যাক স্লোগানও দেয়া হয়। পাল্টা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। কেন জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে এ নিয়ে পুলিশের সঙ্গে তৃণমূল নেতাদের তুমুল বচসা হয়। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিকে কটাক্ষ করে বলেন, উত্তর ভারতের নেতারা ত্রিপুরার মানুষকে পুতুলের মতো নাচাচ্ছেন। এখানে আর বিপ্লব দেবের আইন চলবে না। আপনারা লিখে রাখুন, 17 মাস পরে বিপ্লবের সরকার বিদায় নিচ্ছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার রাতে এ হামলা চালানো হয়। শনিবারই দিনের মাঝামাঝি সময়ে তালেবানের হাতে জুজ্জান প্রদেশের কেন্দ্রীয় শহরটির পতন হয়। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী সেন্টকমের মুখপাত্র কর্নেল নিকোল ফ্রেরা বলেছেন, মার্কিন সেনারা গত কয়েকদিনে তাদের আফগান শরিকদের সমর্থনে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। একজন আফগান সংসদ সদস্য দাবি করেছেন, তালেবান অস্ত্রধারীরা যখন সাভারগান শহরে আফগান সেনাবাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র সংগ্রহ করছিল তখন তাদের উপর হামলা চালানো হয় এবং এতে প্রায় 100 তালেবান নিহত হয়। এদিকে জুজ্জান প্রদেশ ছাড়াও আফগানিস্তানের আরও বহু এলাকায় সেনাবাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে। আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি শোচনীয় হয়ে পড়ায় আমেরিকা ও ব্রিটেন তাদের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। কাবুলস্থ মার্কিন দূতাবাস বলেছে, কাজেই কাবুলের বাইরে থাকা মার্কিন নাগরিকদের সেবা প্রদান করা সম্ভব নাও হতে পারে। আমেরিকায় ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা করতেও মার্কিন দূতাবাস তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে। এদিকে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে গেছে। কাবুলস্থ ব্রিটিশ দূতাবাস বলেছে, আফগানিস্তান থেকে ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি। দেশে ফিরতে ইচ্ছুক নাগরিকদেরকে স্বাভাবিক বাণিজ্যিক ফ্লাইটগুলো ব্যবহার করতে হবে। হল্যান্ড সরকারও তার দেশের নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ভুলক্রমে ভবিষ্যতে যে যুদ্ধ শুরু করা হবে তাতে তাদের পতনের মঞ্চ প্রস্তুত হয়ে রয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাইম কাসেমের সঙ্গে শনিবার রাজধানী তেহরানে এক বৈঠকে একথা বললেন জেনারেল সালামি। তিনি বলেন, তিনি বলেন হিজবুল্লাহ শুধুমাত্র একটি সামরিক শক্তি নয়, বরং এই সংগঠন লেবাননের সমস্ত জনগণের মধ্যে বিরাট মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। হিজবুল্লাহ লেবাননের জাতিকে সম্মানিত করেছে এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। এই সংগঠনটি জিহাদি ক্ষেত্রের ভেতরে থেকে জন্মলাভ করেছে এবং বেড়ে উঠেছে। সে কারণে ইহুদিবাদী শত্রুরা ভালো করেই এর শক্তির বিস্তৃতি ও গভীরতা সম্পর্কে জানে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েল লেবানন সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। লেবাননে হামলা চালানোর পাশাপাশি ইরানের সঙ্গেও তাদের যুদ্ধ প্রস্তুতির কথা বলছে। নতুন করে উত্তেজনা সৃষ্টির পেছনে ইসরায়েলের উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
লেবাননের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে বোঝা যায় এই অপশক্তি তিনটি অঙ্গনে অর্থাৎ অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে উত্তেজনা সৃষ্টির পায়তারা করছে। বিশেষ করে এ অঞ্চলের ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তিগুলোকে দুর্বল করাই তার মূল লক্ষ্য। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেজ দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের জন্য তারা পূর্ণ প্রস্তুত রয়েছে। এছাড়া প্রায় 15 বছর পর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা চালিয়ে তাদের শক্তি পরীক্ষার চেষ্টা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ওমান সাগরে সম্প্রতি জাহাজে হামলার ঘটনায় ইরানের হাত থাকার দাবি করে ইসরায়েল ও তাদের সমর্থক পাশ্চাত্যের দেশগুলো ইরানের বিরুদ্ধে ব্যাপক মনস্তাত্ত্বিক প্রচার যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এ অবস্থায় এ অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোর বিরুদ্ধে অপপ্রচার ও নতুন করে নিরাপত্তাহীনতা ও উত্তেজনা সৃষ্টি করে ইসরায়েল কী উদ্দেশ্য হাসিল করতে চায়, সেটাই এখন প্রশ্ন। ধারণা করা হচ্ছে, ইসরায়েল ও তার সমর্থকদের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের নতুন সরকারকে প্রভাবিত করা। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির কার্যক্রম শুরু হয়েছে। প্রেসিডেন্ট রাইসি প্রথম থেকেই বলে আসছেন, এ অঞ্চলে ইরানের মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় তিনি কঠোর হবেন। এ অবস্থায় ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির কথা বলে কিংবা মনস্তাত্ত্বিক প্রচার চালিয়ে ইরানের নতুন সরকারের অভ্যন্তরীণ নানা উন্নয়নমূলক পরিকল্পনা বানচাল করা কিংবা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তিগুলোর হাত আরও শক্তিশালী করার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ইসরায়েলের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে বাধাগ্রস্ত করা। ইসরায়েলের আরেকটি উদ্দেশ্য হচ্ছে নিজের সরকারের অবস্থানকে পাকাপোক্ত করা। সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহু 12 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে শেষ পর্যন্ত পদত্যাগ করেন। তিনি অভ্যন্তরীণ ও আঞ্চলিক সংকট সম্পর্কে ভালোভাবে অবহিত ছিলেন। ইসরায়েলের বর্তমান সরকারের ভিত্তি এখনও দুর্বল এবং তাদের নেতানিয়াহু ভিত্তি কাটেনি। আরেকটি বিষয় হচ্ছে, ইসরায়েল এখনও গাজার সঙ্গে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে পরাজয় ভুলতে পারেনি। নতুন করে উত্তেজনা সৃষ্টি করে তারা নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে চায়, যদিও এতে করে তাদের দুর্বলতা আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। মোট কথা, ইসরায়েল যতই হম্বিতম্বি দেখাক না কেন, তারা বর্তমানে অত্যন্ত কঠিন অবস্থার সম্মুখীন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনার ভয়াবহতা রোধে চলমান গণটিকা কর্মসূচিতে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সর্বজনীন টিকা চালু করার আহ্বান জানিয়েছেন। গণটিকা নিয়ে ভুক্তভোগীদের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে দেশ জুড়ে চলমান গণটিকা কর্মসূচিকেও সরকার দলীয়করণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব সার্বজনীন টিকা প্রদানের দাবি জানিয়েছেন। এ সময় মির্জা ফখরুল জানান, পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে আরেকবার গণপ্রতারণা শুরু হয়েছে। একই সঙ্গে চরম অব্যবস্থাপনার কারণে লোক দেখানো গণটিকা অভিযান গণসংক্রমণ অভিযানে পরিণত হয়েছে। গণটিকা প্রদানের কর্মসূচি সম্পূর্ণ দলীয় কর্মসূচিতে পরিণত করার উদ্দেশ্যে দলীয় কর্মীদের সম্পৃক্ত করার তীব্র নিন্দা জানিয়ে সার্বজনীন টিকা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। ওদিকে করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে গতকাল থেকে সারা দেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে গণ টিকাদান কর্মসূচি। পূর্ব নিবন্ধন ছাড়া কেবলমাত্র জাতীয় পরিচয়পত্র দেখিয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের টিকা দেওয়া হচ্ছে। আজ রোববার দ্বিতীয় দিনে রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে বৃষ্টির মধ্যেই ভোর থেকে টিকা নিতে আগ্রহী 25 বছরের বেশি বয়সী নারী পুরুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো সুযোগ ছিল না। তবে দুদিন ধরে লাইন দিয়ে টিকা না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। কালকার সারাটা দিন দাঁড়াইছি, এরবার স্লিপ জমা নেছে 5টার সময়, এরবার আজকের আইসি সকালে 7টায়,
আইয়া সিরিয়ালে দাঁড়াইছি, কইছে জায়গা জায়গা পুরান স্লিপ জমা দিছেন, তাদের আমরা ডাক দিব। এরা ডাক দিছে, কেউ পাইছে কেউ পায় নাই। এখন কয় কি গাই এই স্লিপ বাদ শেষ। কারণ কালকের দিনও খুয়াইলেন, আজকের দিনও খুয়াইলেন, তাহলে আমরা কি করলাম গরিব মানুষ? সারাদিন রিস্কা চালাইলে 1000 টাকা পাইতাম বা 800 পাইতাম। আমি একবার প্রথমে এসেছি, তখন অনেক ভিড় ছিল, চলে গেছি পল্টনে গিয়েছি, ওখানে গিয়ে বলে যে ওখানে ভ্যাকসিন নেই, শেষ। কালকে আসার জন্য, কালকেও দিতে পারবে নাকি তাও শিওর নেই। ওদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন বলেছেন, দেশে টিকার কোনো সংকট নেই। দেশের সকল নাগরিকই কোভিড-19 প্রতিরোধক টিকা পাবেন। সরকারের হাতেও পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে ধারা